কিভাবে কষ্ট করে এরা ইলেকট্রিসিটি নিয়ে গেছে, জলের সাপ্লাইও খুব কম, প্রত্যেকদিন এভাবেই কষ্ট করে বেঁচে থাকা। বাচ্চারা যদি পড়াশোনা করে, এখানকার বাচ্চারা যদি একটু শিক্ষিত হয়, তাহলে হয়তো জায়গাটার হাল আরও ফিরবে। এগুলো হচ্ছে শ্রিম্প ধরার খাঁচা, আর এখানে রেখে যাওয়াটাও সেফ না। ড্রোন উড়ে গেছে। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা এসে পড়েছি কাম্বোডিয়ার একটা অদ্ভুত গ্রামে, যেখানে চারিদিকে জল, আর জলের মাঝে গজে উঠেছে প্রচুর বাড়ি, আর এরা সবাই ডিপেন্ডেন্ট একটাই জীবিকার ওপরে, মানে অন্তত অনেকগুলো বছর আগে তাই ছিল। তো এই গ্রামটা ঘুরে দেখব, গ্রাম নগরী যাই বলুন, আর আপনাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকুন, এপিসোডটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এটা ছোট বোট গেল, কম্পারেটিভলি সাইজে অনেক ছোট, কিন্তু স্পিড বেশি। চারিদিকে ছোট 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 ম্যানগ্রোভস। এই গাছগুলো না থাকলে বন্যা আটকানো সম্ভব নয়। এই রাস্তাগুলো সব ডুবে গেছে, দোকানগুলোও ডুবে গেছে। দারুণ লাগছে, পুরো ফুরফুরে হাওয়া দিচ্ছে, নিজেকে আবার পুরো রাজা ঘোষণা করে দিতে ইচ্ছে করছে। মাছোয়ারাদের রাজা নীলগাই। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লোকাল লোকেদের বাড়ি। বলছে বন্যার সময় কখনো কখনো জল এত উঠে যায় যে বাড়ি অবধি জল চলে যায়, তাই জন্য যতটা সম্ভব উঁচু করে বানায় এরা বাড়ি। বন্যা হলে বাড়িতে জল ঢুকে যেতে পারে, এই আতঙ্ক নিয়ে রোজ কাটায়, ভাবা যায়। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় বিল্ডিংটা, এইটা না, ওর পিছনে যেটা দুটো লম্বা লম্বা, ওটা হাই স্কুল। এখানকার স্কুল, পুলিশ স্টেশন সব কিছু রয়েছে এখানকার আলাদা আলাদা। দিস ইজ কমিউনিটি, দ্য রেড ওয়ান, দিস দ্যাট ওয়ান। ওকে, ইয়া ওটা হচ্ছে কমিউনিটি সেন্টার হাই স্কুল। লেখা আছে সেং হাম কাপং ফিউক হেলথ সেন্টার। সবই রয়েছে, স্কুল, কলেজ, হসপিটাল। বাট এই যখন বর্ষাকাল, যখন রাস্তা খেয়ে ফেলেছে এই জল, তখন এদের কাছে অপশান নেই, বাট সব কিছু নৌকা করেই যেতে হয়। বাট অন্য সময় রাস্তার অ্যাক্সেস তাও থাকে, শীতকালটা বা গরমকালটা তাও রাস্তার অ্যাক্সেস থাকে। এখন বর্ষাকালে পুরো জল, এগুলো সব জল। আর এই যে দেখুন রাস্তা, এই রাস্তায় ঠিক এখন রাস্তা দেখতে পাচ্ছেন, আর একটু বৃষ্টি হলে রাস্তাটা থাকবে না, হয়তো পুরোটা জল হয়ে যাবে। কত কঠিন এখানকার জীবনযাত্রা। হ্যাঁ, এখানকার এই গ্রামের প্রত্যেক দিনের জীবনযাত্রা খুবই কঠিন। দেখুন এই ইলেকট্রিসিটি, কিভাবে কষ্ট করে এরা ইলেকট্রিসিটি নিয়ে গেছে, জলের সাপ্লাইও খুব কম, আর প্রত্যেক দিন এভাবেই কষ্ট করে বেঁচে থাকা। প্রত্যেক দিনের ব্যাটেল, একদিনের না, প্রত্যেক দিনের ব্যাটেল। অ্যান্ড প্রায় 30 লক্ষ লোকের জীবন এভাবেই কাটছে। সামনে দেখতে পাচ্ছেন এখানকার ডেলি খাটনির এভাবেই কেটে যাচ্ছে বছরের পর বছর। Anh Quốc ơi, Careful, the leg. Anh Quốc đi vào. Đến nơi rồi.
ওই দেখুন দোকান বাজার, ওখানে দোকান বসেছে। This house is one very old. It's one they built at 1995. 1995, Yeah, মাই গড। they never changed. 1995 সালে এই বাড়িটা বানানো, তারপর থেকে বাড়িটাকে পাল্টানো হয়নি, ঠিক যেরাম ছিল সেরামই রয়েছে। আগে প্রত্যেকটা বাড়ি এরামই ছিল। এখানকার সব দোকান টোকান সব ফ্লোটিং শপ। এক্ষুনি গাইডকে জিজ্ঞেস করা হলো যে কবে শুরু হয়েছে এই বসতি। তো বলছে অনেক আগে, কেউ জানে না, মানে যখনই কাউকে জিজ্ঞেস করা হয় কেউ বলতে পারে না এক্স্যাক্ট। ধরে নেওয়া যেতেই পারে প্রায় 100 বছর পুরনো সিভিলাইজেশন এটা। আর দেখুন এখানেই মন্দির রয়েছে, চার্চ রয়েছে, সব রয়েছে। এই যে সামনে মন্দির রয়েছে, অবশ্যই মন্দিরটা একটা যাওয়ার রাস্তা রয়েছে, ওদিকে চার্চ রয়েছে সামনে দেখতে পাচ্ছি। কিছু বাচ্চা স্কুল থেকে ফিরছে, চোখে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন আমরা বোটটা এখন পাড়ে যাচ্ছে, আর কিছু বাচ্চা স্কুল থেকে ফিরছে, কিছু বাচ্চা ওখানে খেলাধুলা করছে। এটা বোধহয় স্কুলই। জায়গাটা ঘুরে দেখবো, পায়ে হেঁটে দেখবো, বিভিন্ন জায়গায় যাব, এদের স্কুল, এদের বাড়ি, এরা কিভাবে থাকে, আর সব এক করে দেখাচ্ছি।
যে দেখুন সামনে একটা পাগোডা, এটা কি মনেস্ট্রি টাইপের, সেখানে এখনো রাক্ষসদের মূর্তি, অনেকটা হিন্দুইজমের ছোঁয়া রয়েছে। বুঝতে পারছি না এটা কবেকার তৈরি, বাট আমি শিওর বৌদ্ধিজমের পরেই তৈরি। But now see, look at small town. This village, Kopok right now to be a new, and we have 3 small villages. Okay. And in here now that we have 1,013 families that live here. And all the people is the local people of Cambodia. The biggest only one language is the Khmer language. Plus more than 5,000 people that live in this village. And each village that we have 60% is the fishermen. That they make money from fishing. You know, this village 25 years ago, no tourists to visit in this village, and people very poor because they just make money from fishing. And in that time, in Cambodia, we still get finish the gold and the mine, so they live very hard life. But during we had the tourist start to visit this village at 2003, and they changed the life. Okay. And people also, we have a lot of people that they build a floating house. But floating house, like you see some on the way, but not much. Before we have a lot of people that they do floating house, but floating house is very hard for them. They move 2 times in a year. Yeah. So in this month that they move from back from the lake to live in here, and in the transition they move from here to the lake. Yeah, because before in the river we not have enough water. The transition and after 2 times the river, so they cannot do it. And cannot fix the আপনারা কতটা শুনতে পেলেন জানি না, বাট জিস্ট হচ্ছে যে 2019-এর আগে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তখন ব্যাটারিতে প্রচুর ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল, আর কিছু ফ্যামিলি এই টেম্পলের ওপর ডিপেন্ডেন্ট ছিল। আর 2000 সালের আগে এখানে, 2003-এর আগে এখানে কোনো ট্যুরিস্ট আসতো না, তো সেই জন্যে এরা খুব গরিব ছিল, মাছ ধরার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল। যা বুঝতে পারছি যে কিছু দান অনুদানের জন্য এরা বারবার একই কথা বা সেম সিম্প্যাথি বারবার বেচার চেষ্টা করছে, কিন্তু এটা সত্যিই গরিব, প্রচণ্ডই গরিব, সেটা বুঝতে পারছি। একটা ইউনিফর্ম 2 বছর 3 বছর চালায়। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, তার কারণ এখানেই প্রাইমারি স্কুল। এত বাচ্চা কোত্থেকে এলো, মানে শুধুই বাচ্চা, কোনো বড় মানুষ নেই। এই প্রাইমারি স্কুল আছে বললো সামনে। আর ভাবুন 2000-এর আগে যেহেতু এদের কাছে এখানে ট্যুরিস্ট আসতো না, 2000-2003-এর আগে, তাই জন্যে সবকটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল মাছ চাষের ওপরে বা মাছের ওপরে। এখন ট্যুরিজম শুরু হওয়ায় কিছু কিছু ফ্যামিলি বিজনেস করতেও শুরু করেছে। আর এই সামনে হচ্ছে প্রাইমারি স্কুলটা, সেকেন্ডারি স্কুল মন্দিরের ওই দিকে রয়েছে। ডিরেক্টরেটের রুম, সুন্দর স্কুলটা। হ্যাঁ, এখন বাচ্চাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, ম্যাডাম বকাবকি করছে এতক্ষণ খেলাধুলা করার জন্য। বাচ্চারা যদি পড়াশোনা করে, এখানকার বাচ্চারা যদি একটু শিক্ষিত হয়, তাহলে হয়তো জায়গাটার হাল আরও ফিরবে। গাইড যেটা বললো সেটা হচ্ছে এখানকার বাচ্চারা একটু পড়তে লিখতে শিখে গেলেই বাবা মার সাথে ফিশিং টিশিং করতে চলে যায়, তাই জন্য হাই স্কুলে ম্যাক্সিমাম বাচ্চা পৌঁছাই না। তো কিছু বাচ্চা 7টা থেকে 11টা পড়ে, কিছু বাচ্চা আবার 11টার পর থেকে পড়ে। পড়াশোনাটা খুব জরুরি। আর যখন জল ওঠে তখন এগুলো সব ডুবে যায়, এই যা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব ডুবে যায়, তাই জন্য এগুলো উঁচু উঁচু বানানো হয়েছে। দ্য অনলি রিজন এই বাড়িগুলো উঁচু উঁচু বানানো হয়েছে, স্কুলও উঁচু বানানো হয়েছে, তার কারণ এগুলোও জলে ডুবে যায়। ক্যান ইউ ইম্যাজিন? ভাগ্যিস, মানে মাঝে মাঝে ফিল হয় কত ভাগ্য ভালো, কত প্রিভিলেজড, কত ভালো জায়গায় জন্মেছে। এই যে কাঠগুলো, এই কাঠগুলো বানানো হয় একটা স্পেশাল কাঠ দিয়ে, যাতে জলের তলায় 1 মাস 2 মাস 3 মাস যত মাস খুশি জলের তলায় থাকতে পারে, কোনো অসুবিধাই যাতে না হয়। তো এই কাঠগুলো কেনা হয় কুলেন মাউন্টেনের কাছে, ওখান থেকে ওয়াটারফলের সামনে যে গাছগুলো থাকে ওগুলো, যেহেতু কয়েকশো বছর অলরেডি জল ঝেলে রয়েছে, তাই জন্য ওই কাঠগুলোই লাগানো হয় বা ওই কাঠ দিয়েই বানানো হয়। এগুলো হচ্ছে শ্রিম্প ধরার খাঁচা, মানে ওই চিংড়ি ফিংড়ি আবার স্কুইড ফুইড ধরার খাঁচা। এটা পুরো মাছওয়ারাদেরই গ্রাম আর কি।
মাছ বিক্রেতাই ম্যাক্সিমাম এখানে। 60-70% ফ্যামিলি এখন মাছ বেচে বা মাছ ধরে মাছ বেচে। অ্যান্ড ঘরগুলো এরকম ফ্লোটিং ঘর কেন, মানে এখন তো তাও ঘরগুলো ফিক্স, আগে সবই ফ্লোটিং ঘর ছিল যাতে বন্যার সময় ওরা পিছিয়ে যেতে পারে ঘর নিয়ে, আর ড্রাই সিজনের সময় যাতে আবার লেকের দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্য ঘরটা ফ্লোটিং ঘর ছিল। বাট এখন যেহেতু 60-70% লোক আর মাছের উপর ডিপেন্ডেন্ট, ম্যাক্সিমাম লোকই এখন ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, তাই জন্যে ঘরগুলো অনেকেই ফিক্স ঘর বানিয়ে নিয়েছে, একটু উঁচু। এখানে চাইলে থাকার ব্যবস্থাও আছে, এটা একটা হোমস্টে, এরকম অনেকগুলো হোমস্টে আছে। এখানে এসে কোনো ট্যুরিস্ট থাকতেও পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে না থাকাই ভালো, কেননা কি ধরনের পোকামোকা বা রয়েছে কিছু যেই জানে না। Both they can put like এটা হচ্ছে children on the boat to study in the school. Yeah, and the একটা next ছোট স্কুল। at the Mangrove Forest program. So they have English school for children that but they have much children to study. স্কুলে চাইলে স্পন্সরও করা যেতে পারে, প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করছে। চাইলে কেউ ডোনেটও করতে পারে, পড়াতেও পারে, যার যেটা ইচ্ছা। গ্রামে কোনো পেট্রোল পাম্প নেই, তাই এভাবেই পেট্রোল ভরে রাখা হয় এবং বেশি দাম দিয়েই কিনতে হয়, অপশান নেই, যেহেতু এত দূর ট্রান্সপোর্ট করে নিয়ে আসা হয়। অনেক গরিব গ্রাম হলেও এই যে দেখুন ইলেকট্রিসিটির অভাব, তাই জন্য কাঠফাটও রাখা আছে জ্বালানির জন্য, যত কম গ্যাস ইউজ করা যায়, যত কম ইলেকট্রিসিটি ইউজ করা যায়। তো প্রচণ্ড গরিব হলেও গ্রাম পরিষ্কার, কিন্তু বেশ পরিষ্কার। এখন চায়নার হেল্প নিয়ে এরা ড্যাম বানিয়েছে, তাই জন্যে এখন ইলেকট্রিসিটি তাও পাচ্ছে। এর আগে ইলেকট্রিসিটির অবস্থা খুবই খারাপ ছিল, লাওস আর ভিয়েতনাম এদের থেকে ধার নিতে হতো। আবার বোটে উঠে পড়েছি, এবারে নিচের দিকটা বসলাম যাতে আরো বেটার ফুটেজ তুলতে পারি। এই দেখুন দোকান, চলমান ভাসমান দোকান। এখানে আবার একটু বোট দাঁড়াচ্ছে, এখানে নামবো এই ম্যানগ্রোভের ঘন জঙ্গলের মাঝে। এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল চারিদিকে। আমরা এখন যেখানে দাঁড়ালাম এখান থেকে চাইলে স্মল বোট ট্যুর করা যায় এই পুরো ম্যানগ্রোভের ভেতর দিয়ে। এই যে দেখুন এই বোটগুলো করে যাওয়া যায় জঙ্গলের ভেতরে। তো একজন নেয় $5.5 আর একটা বোটে দুজনই উঠতে পারে, তো টোটাল $11 পার বোট। আমরা করবো কিনা ভাবছি, বিকজ কতটা সেফ হবে, রিস্কি হবে কিনা, প্রচুর গ্যাজেটস আছে, বাই চান্স বোট কিছু হলে লাখ লাখ টাকার গ্যাজেটস ডুবে যাবে।
মানুষগুলো ডুবে যাবো হ্যাঁ মানে মানুষ হয়তো সাঁতরে চলে আসবো, বাট গ্যাজেটসগুলো গেলে আর ফিরবে না। আর এখানে রেখে যাওয়াটাও সেফ না। তো দেখছি, যেটা ডিসাইড করলাম যে দুজনের মধ্যে একজন যাব, যাতে ডুবলেও অবিদা একা ডোবে, আর গ্যাজেটগুলো যাতে সেফ হয়ে যায়। এই অবিদা নামছে বোটে, ওই ওটা ওয়াটারপ্রুফ ওই ক্যামেরাটা, তাই জন্য কোনো চিন্তা নেই। অবিদা ওয়াটারপ্রুফ না, কিন্তু ক্যামেরাটা ওয়াটারপ্রুফ। আর আমি চেষ্টা করব এখানে যদি ড্রোন উড়ানো যায়। অবিদা বেরিয়ে গেল আর আমি এগিয়ে এলাম এই দিকটা, বিকজ আমি এখানে ড্রোন উড়ানো ট্রাই করব। এই বোটটা এখন যাচ্ছে বিগ লেকের দিকে, এই খাঁড়িটা পেরিয়ে ওই বড় লেকটার ওখানে, এখানে বোটে রেখে ড্রোন উড়ানোর ট্রাই করব। জানি না ওড়াতে পারবো কি না, এখানে জিপিএস সিগন্যাল কত, এখানে জিপিএসের যেহেতু প্রয়োজন পড়ে ড্রোন ওড়াতে, তো কতটা সাথ দেবে জিপিএস সেগুলো জানি না। দেখা যাক, যদি ওড়াতে পারি তাহলে আপনাদের জন্য ড্রোন ফুটেজ আসছে বিগ লেকের। চলেছি এই স্মল বোটে দুলতে দুলতে, একটু ভয় লাগছে কারণ আমি সাঁতার জানি না, আর যে চালাচ্ছে সেও একেবারেই বাচ্চা। যদি ডুবে যাই, জলে পড়ে যাই কোনোভাবে, এ আদৌ বাঁচাতে পারবে আর আমার মতো চেহারার লোককে টেনে তুলতে পারবে বলে ভরসা হয় না। ভরসা হয় না কি, কোনোভাবেই পারবে না। যাই হোক, কোনো রকমের লাইফ রিস্ক নিয়ে যাচ্ছি, যা থাকে কপালে। কিছু পেতে গেলে কিছু তো রিস্ক নিতেই হবে। রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়। এই দেখুন কি অসাধারণ, এগুলো আমাদের ওখানকার ম্যাংগ্রোভের মতনই, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বড় বড় গাছ, আর এগুলো ন্যাচারালি এটা সয়েলেই হয়। বাট যেহেতু জলটা এতটা ওপর অব্দি উঠে এসছে, তো এই গাছের গুঁড়িগুলো অনেকটাই জলে নিমজ্জিত হয়ে গেছে। Brother, how much time in boat? What? How much time here? 30 minutes. 30 minutes, okay. And this water have crocodile? No. No, okay, thank you. You know how to swim, na? I also don't know. If I fall, you can pull me up. If I fall in water, you can. এই যে সামনে বিগ লেক দেখতে পাচ্ছেন, এখানে 60% ওয়াটার মেকং রিভার থেকে আসে আর 40% বৃষ্টি থেকে। এবার বুঝতে পারছি কেন এরা এই জলাশয়টার ওপরে এতগুলো মানুষ ডিপেন্ডেন্ট। বিশাল বড়। ওয়াই ইট ইজ দ্য বিগেস্ট ইন সাউথ ইস্ট এশিয়া? ওয়েল, লেটস সি। এখানে আমাদের বোটটা দাঁড়ালো, এখানে চেষ্টা করব যদি ড্রোনটা ওড়ানো যায়। লেটস সি। ফার্স্ট টাইম ওড়াবো, জানি না কি হবে। ড্রোন রেডি, ড্রাইভারও রেডি। হিয়ার গোজ দ্য ড্রোন শটস। এবার বেরোচ্ছি এই জায়গাটা ছেড়ে, এবারে যাচ্ছি হচ্ছে বিগ লেকটাতে। ওখানে আর ড্রোন ওড়ানো সম্ভব নয়, খুব ভয় ভয় ওড়ালাম। ফার্স্ট টাইম না হলে হয়তো এতটা চাপ হতো না। যাক, দেখা যাক বিগ লেকটা কীরকম। ড্রোনে তো আপনারা যতটা দেখার দেখেছেন। একশো 17 কিলোমিটার লম্বা
আর সিয়াম রিপ নদী থেকে প্রায় 300 কিলোমিটার, মানে চওড়াটা 300 কিলোমিটার, লম্বাটা 117 কিলোমিটার। এটা লেক, কাম অন, মাই গড, জাস্ট দেখুন একবার। কোথাও গিয়ে কি শেষটা দেখা যাচ্ছে? In Siem Reap, we have a 4 floating village. We have a one over there. এবারে আমরা বিগ লেক থেকে বেরিয়ে আবার যাচ্ছি আমাদের বাসে। ঘড়িতে এখন বাজে প্রায় 6:30, অ্যান্ড 7:30টার মধ্যে হোটেল, 7:30 8টার মধ্যে হোটেল ঢুকে যাওয়ার কথা। এটা আপনারা যদি বকখালির ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের মনে পড়বে ওই বকখালির ফাঁড়িতেও ঠিক এরকমই ভিডিও করেছিলাম, খালি ওখানে ম্যানগ্রোভের হাইটটা একটু কম ছিল, এখানে ম্যানগ্রোভের হাইটগুলো একটু বড়, একটু বেশি। এই যে দেখুন ম্যানগ্রোভগুলো হাইটগুলো একটু বেশি। পড়ন্ত বিকালে এত সুন্দর হয়ে উঠবে এই জলনগরী তা আমি কল্পনাও করতে পারিনি। ফেরত যাওয়ার সময় খালি এটাই মনে হচ্ছিল যে কতই না কষ্ট করে থাকে এখানকার মানুষ। আমরা কত কি কমপ্লেন করি, সবসময় বলি এটা নেই ওটা নেই সেটা নেই, বাট এখানে একটা গোটা নগর পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। যখন জল বেড়ে যায় তখন এদেরকে পিছিয়ে আসতে হয় প্রাণ ভয়, আর যখন জল কমে, বর্ষা চলে যায়, তখন এরা আবার এগিয়ে যায় ওই বিগ লেকের দিকে। এই লেকটাই এতগুলো পরিবারের পেটের দায়িত্ব নিয়েছিল। এখন আমাদের মতো ট্যুরিস্ট আসায় জীবিকা নির্বাহের আরও কিছু রাস্তা খুলেছে। তাই আপনারাও যদি সুযোগ পান একবার ঘুরে যাবেন এই গ্রামটায়। খুবই ভালো লাগলো। কি নাম দেবো এর, গ্রাম শহর নগর জানি না, বাট যদি কাম্বোডিয়াতে আবার কখনো আসি একটা দিন এখানে কাটানোর ইচ্ছা রইল। এই পৌঁছে গেলাম পাড়ে। এবারে এখান থেকে বাস ধরে হোটেল। এই জঙ্গলেও কুমির এবং টাইগার, মানে টাইগারকে এরা ক্লা বলে, তো কুমির আর টাইগারের বাস আছে। হোয়াট ইউ সে ক্রোকোডাইল ইন খামে? Cropper. ক্রকেল, Cropper. ক্রপার আর Claw. খলা, হ্যাঁ। তো টাইগার আর ক্রোকোডাইল তো আছে, তো সেম সুন্দরবনের মতনই। আমার তো অনেকটা সেম লাগলো। এই বাস চলে এসছে, এবার বাসে উঠে যাব। পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকটা। আর দেখুন এখানে কি সুন্দর দোকান, এই যে বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে, নৌকো পাওয়া যাচ্ছে, হাতি ফাতি পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে ওই কাঠের বাটার জিনিস, বিভিন্ন বাটার জিনিস, আর এগুলো হচ্ছে বিভিন্ন বাটি। দারুণ কিন্তু, আর পুরো অন্ধকার জায়গাটা, ইলেকট্রিসিটি প্রায় নেই বললেই চলে। ফাইনালি হোটেলে ফিরে এলাম। বাসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর ঘুম হলো, একটা ছোট পাওয়ার ন্যাপ হলো, দারুণ। এই ব্যাচেলারদের রুমের অবস্থা দেখুন, কি অবস্থা করে রেখেছি আমরা গোটা রুমের। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আমরা সিয়াম রিপ ছেড়ে বেরিয়ে যাব, মানে কালকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব আর যাব একটা নতুন জায়গায়। আর একটা দারুণ জিনিস, দারুণ একটা এপিসোড হতে চলেছে। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, অ্যান্ড টিল দেন সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর সবসময় সঙ্গে রাখুন দ্য নীল গাই। বাই। আজকে আমরা যাচ্ছি এখান থেকে এখন বাস স্ট্যান্ডে, ওখান থেকে যাব রত্নাগিরি বলে একটা জায়গায়। আমরা দুজন মোটামুটি পুরো চেপে আলুর দম হয়ে গেছে। এসি হোটেল প্রায় পাওয়াই যায় না, দুর্ভাগ্যবশত আমরা পেলামই না। এই হচ্ছে আসল কাম্বোডিয়া। আমার পাশে কে বসেছে দেখুন, মহারাজ। হ্যালো, সে হ্যালো।